হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেল এফবিআই। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসাথে চলবে, জাতীয় সংলাপে বললেন প্রধান উপদেষ্টা। 15 বছর ধরে বহিরাগতদের দখলে সৈয়দপুরের রেলের 2500 কোয়ার্টার, বিপুল অর্থের বিনিময়ে বিক্রি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদের জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী সংস্থা গ্লোবাল ডিফেন্স কার্পে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে হংকং ও কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচারের প্রমাণ পায় এফবিআই। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তার পরিবার ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, হাজার হাজার কোটি ডলারের অর্থ বিদেশে পাচারের তথ্য বের হতে থাকে। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে আসে তার তথ্য। এতে বলা হয়, মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের প্রমাণ পায় এফবিআই। জানায়, জয় তার নামে হংকং ও কেমেন দ্বীপপুঞ্জের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লন্ডনে ব্যাংকে অর্থ স্থানান্তর করে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য এরই মধ্যে তথ্য প্রমাণ দুদকের কাছে পাঠিয়েছে এফবিআই। গেল 9 সেপ্টেম্বর দুদকের মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল ইউনিটের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এফবিআই এর প্রতিনিধি দল। ওই বৈঠকে অর্থ পাচার সম্পর্কিত বিপুল পরিমাণ দলিল দুদককে দেয় তারা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে, ঐক্য সংস্কার নির্বাচন শিরোনামে জাতীয় সংলাপে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগিয়ে যাবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী সেশন ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। জাতীয় ঐক্যের লক্ষ্যে আয়োজিত এই সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বিষয়ে সকলের ঐক্যমত প্রয়োজন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত
সর্বোত্তম কাজে লাগাবো। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রায় ২৫০০ স্টাফ কোয়ার্টার অপদখল হয়ে গেছে। হাসিনা সরকারের ১৫ বছরে আওয়ামী লীগ দলীয় ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা এসব কোয়ার্টার দখল করে, যার বেশিরভাগই লাখ লাখ টাকার বিনিময়ে বহিরাগতদের কাছে বিক্রি করে দেয় তারা। বেদখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে সৈয়দপুর রেলওয়ে কারখানার উপর ৩ পর্বের রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। ব্রিটিশ সরকার সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ রেলওয়ে কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের আবাসিক সুবিধার জন্য গোলাহাট, আতিয়ার কলোনি, নিচু কলোনি, সাহেবপাড়া ও গার্ডপাড়ায় নির্মাণ করে ৩,২০০ কোয়ার্টার। কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা ক্রমান্বয়ে অবসরে গেলে তাদের ছেড়ে দেওয়া অন্তত ২৫০০ কোয়ার্টার দখলে নেয় পতিত আওয়ামী লীগ সরকারের ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা। এসব কোয়ার্টারের বেশিরভাগই তারা বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বহিরাগতদের কাছে। এখন আমাদের বাড়ি করার সমর্থ হয় নাই, তো সেহেতু আমার এক কলিগের কাছে বাসাটাকে নিয়ে আমি ভাড়া দিচ্ছি তাকে, এবং তার বেতন থেকে ভাড়া কাটা যাচ্ছে। আমরা ওই টাকা দিয়ে কিনে দিছি, এখন যদি বলে কি সরে যাও তো আমরা কোথায় যাব? এখন যাব কোথায়? যদি সরকার যদি কিছু ব্যবস্থা করে দেয় তাহলে সুবিধা হয় আর কি। থাক পরিমাণ দিয়েছে, ভাড়া টাড়া দেওয়া লাগছে না, থাকেন এরকমই থাকে। অবৈধভাবে আছে, তাদের কাছ থেকে রাজস্ব পায় না। দখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে আশা করছেন এলাকাবাসী। এরা হচ্ছে ভূমিদস্যু, এরা রেলকে পুঁজি করে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাকে অত্যন্ত সচল করেছিল। হয় এটা উদ্ধার হওয়া দরকার, না হলে যারা আছেন তারা যেন, সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে লিজ দেওয়া যায়, তাহলে সরকারের আয় হবে। রেলের যেটা জায়গার প্রয়োজন সেই জায়গাটা রেল নিয়ে নিক তার অবকাঠামো নির্মাণের জন্য বা কারখানার জন্য। রেলওয়ে কারখানায় শ্রমিক কমে যাওয়ার কারণে বসবাসের লোক না থাকায় কোয়ার্টার দখল হয়ে গেছে বলে দাবি রেলওয়ে কর্মকর্তাদের। কোয়ার্টার উদ্ধারের চেষ্টার কথা জানালেও এসব পরিচালনায় সমস্যার অজুহাত দিচ্ছেন তারা। 26% লোক কর্মরত আছে, 26% লোক কর্মরত হলে পরে আপনি এই কোয়ার্টারগুলো কারে দেবেন? আমাদের মেনটেন্যান্সেরও সমস্যা, তারপরও আমরা চেষ্টা করছি রক্ষা করার জন্য। এখন আপনাদের জনগণেরও একটা সদিচ্ছা আসতে হবে যে না, আমার এই জায়গাটা রেলের জায়গা পড়ে আছে, সরকার সম্পত্তি আমি দখল করব না। দখলের সাথে কর্মকর্তা কর্মচারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখার আশ্বাস এই কর্মকর্তার। অবৈধ দখল ও বিক্রি হওয়া এসব কোয়ার্টার উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ চান রেলের সাধারণ শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বহির্বিশ্বে মাসাজ থেরাপিস্টদের ব্যাপক চাহিদা রয়েছে সামাজিক মর্যাদাও। বাংলাদেশে মাসাজ থেরাপিস্টদের কদর থাকলেও তাদের সাধারণ স্পার সাথে তুলনা করা হয়, অথচ প্রতি বছরই হয় আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপ। এবার বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছেন কুমিল্লার ছেলে সাইমন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। মাসাজ থেরাপি এক ধরনের চিকিৎসা। শরীরের ব্যথা উপশম করতে, ফোলা কমাতে, পেশি শিথিল করতে মাসাজ থেরাপি ভালো কাজ করে। আর মাসাজ থেরাপিস্টদের রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। এবার আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সাইমন। ইতিমধ্যে শেষ করেছেন শেষ সময়ের প্রস্তুতিও। আগামী 23 জানুয়ারি মালয়েশিয়াতে আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে স্পোর্টস ক্যাটাগরিতে খেলবেন তিনি। ৬,০০০ টাকা বেতনে আমি হেল্পার পোস্টে প্রথম ওখানে জয়েন করি। আমার ওয়াইফ জানতো, আদার্স আমি বন্ধু বান্ধব বলেন বা অন্য সার্কেল বলেন, আমি তাদেরকে জানাইতাম না যে আমি একজন মাসাজ থেরাপিস্ট। কিন্তু যখন তারা কোনোভাবে কিছু কিছু থাকে না, হয়ে যায়, মানে আসলে তারা যখন জানতে পারছে যে আমি এই প্রফেশনের সাথে কাজ করি, মানে নাক ছিটকানো একটা ব্যাপার থাকে না। আমিও প্রথম ব্যক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাসাজ থেরাপিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। এখন ওই লোকগুলো, ওই পার্সনগুলো আমাকে কংগ্রেচুলেশন জানাইতেছে। একসময় দরিদ্রতার কষাঘাতে হেল্পার হিসেবে এই সেক্টরে আসলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন আন্তর্জাতিক মানের দক্ষ ম্যাসাজ থেরাপিস্ট। একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেটও আছে তার। আর্থিকভাবেও হয়েছেন সচ্ছল। আমরা ছিলাম হচ্ছে 6/3 বোন। মানে এখন আপনি এটা জিনিস ফিল করবেন কি না যে আমাদের ফ্যামিলিটা বড় ছিল দিকে কেউ দাওয়াত দিত না। আর এখন যখন কেউ মানে দাওয়াত করে না, হাজার ব্যস্ত থাকলেও যাই, ওই যে
লোক বেশি ছিলাম, দাওয়াত দেয় নেই। এই সেক্টরের সামাজিক মান উন্নয়ন করলে হাজার হাজার বেকার তরুণের কর্মসংস্থান হবে এবং আর্থিক সচ্ছলতাও আসবে বলে আশাবাদী সাইমন। এই সেক্টরে সর্বনিম্ন যদি আমি ইনকাম ধরি 50+। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের উত্তরাঞ্চল সহ কিছু কিছু জায়গায় শীত বাড়লেও দেশের অধিকাংশ স্থানে তেমন শীত অনুভূত হচ্ছে না। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মৌলভীবাজারে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমশ তাপমাত্রা নেমে আসছে এ জেলায়। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও চা বাগানের শ্রমিকরা। যানবাহন চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। এদিকে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলছে। শয্যা সংখ্যার বিপরীতে 3-4 গুণ রোগী বেশি ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চলতি মাসে কয়েকবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। পৌষের শুরুতে নীলফামারীতে শীতের দাপট অনেকটাই কম। সকাল 8টার পর থেকেই বাড়ছে সূর্যের উত্তাপ, তবে বিকেল থেকে কমতে শুরু করছে তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা। নীলফামারীর হারোয়া এলাকা থেকে প্রতিনিধি নূর আলম বাবু জানাবেন শীতের খবর। বাবু, আমাদেরকে নীলফামারীর শীতের খবর সম্পর্কে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, বিকেল 4টা থেকে শুরু করে পরদিন সকাল 8টা পর্যন্ত নীলফামারীতে কিন্তু তাপমাত্রা কম থাকছে। এছাড়াও ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ থাকছে। আর সকাল 8টার পরপরেই কিন্তু সূর্যের উত্তাপ ছড়াচ্ছে। আমরা এই মুহূর্তে যদি আপনাকে দেখাতে চাই, পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে, আর একটু পরেই হয়তোবা 8টার পরপরেই সূর্যের উত্তাপ ছড়াবে। তবে সকাল 8টার আগ পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা জানিয়েছেন এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 বা 28 ডিগ্রি সেলসিয়াস। তবে আর একটা বিষয় জানিয়ে রাখি, শীত আসলে এ জেলায় নানা বয়সী মানুষ কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়। এ কারণে তারা কিন্তু বিভিন্ন সরকারি মেডিকেল যে রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেগুলোতে চিকিৎসা নেওয়ার জন্য যায়। কিন্তু এবছর দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকটাই অভাব রয়েছে। এজন্য স্থানীয়রা জানিয়েছেন, যদি এসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন করা যায় বা প্রেষণে নিয়ে আসা যায়, তাহলে এ জেলার মানুষ অন্তত শীতকালে সেবা নিতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ বাবু আপনাকে। নীলফামারী থেকে যুক্ত ছিল আমাদের প্রতিনিধি, জানাচ্ছিলেন শীতের খবর। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেল FBI। সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একসাথে চলবে, জাতীয় সংলাপে বললেন প্রধান উপদেষ্টা। 15 বছর ধরে বহিরাগতদের দখলে সৈয়দপুরের রেলের 2500 কোয়ার্টার, বিপুল অর্থের বিনিময়ে বিক্রি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।